প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই সাপ্তাহিক আয়োজন বন্ধু তোমারই খোঁজে অনুষ্ঠানে। আমি ইভান সাইর আপনাদের সাথে আছি। বন্ধুত্ব আসলে অনুভবের, এবং সেই বন্ধুত্বের অনুভূতি আপনাদের মাঝখানে ছড়িয়ে দেই আমাদের এই অনুষ্ঠানে বিশেষ একজন মানুষকে নিয়ে এসে। তার মুখ থেকে তার বন্ধুত্বের দিনগুলির কথা আপনাদের জন্য আমরা তুলে ধরি। আজ আমাদের যে মানুষটি অতিথি হয়ে এসেছেন এবং তার বন্ধুত্বের গল্পগুলো শোনাবেন, তিনি আমাদের ভীষণ পরিচিত একটি মুখ, বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং একজন অসাধারণ সংগঠক। তিনি আমাদের সবার প্রিয় সুজিত মুস্তফা। তার সাথে কথা বলবো এবং অবশ্যই বন্ধুদেরকে নিয়ে কথা বলবো। সেই সময়টুকুন আপনাদেরকেও এনটিভির সাথেই চাই। চলুন আমরা কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। ভাইয়া কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। একটু বসি। হ্যাঁ, নিশ্চয়ই। আজকে তো বন্ধুদের নিয়ে কথা বলবো আপনার, কিন্তু আজকে একটু ঝিরিঝিরি বৃষ্টি, এরকম প্রকৃতির মাঝে আসা, কিন্তু আজকে একটু ভিন্নভাবে শুরু করতে চাই। আপনাকে পেয়ে মনে হচ্ছে একটু যদি গান দিয়ে শুরু করতে পারি, আপনি যদি একটু গলা সাধেন তাহলে বোধহয় একটু ভিন্ন রকম ভালো লাগবে। আবার কি এলো রে বাদল, লয়ে পিঠ ভরা এলো চুল, চোখ ভরা জল, আবার কি এলো রে বাদল। অনেক ধন্যবাদ। এই গান শুনতে শুনতে এবং বলছিলাম যে এরকম একটি জায়গায় এসে সেই পাবনা পুলিশ লাইন স্কুল, ছোটবেলা, গীতবিতান, পাশের সিনেমা হল থেকে শুনতে পাওয়া সুর, এই সমস্ত দিনগুলিতে এরকম বৃষ্টির দিনে বন্ধুরা মিলে কি করতেন? আসলে খুব ছোটবেলায়, মানে আমি যখন বাণী সিনেমা হলের পিছনের স্মৃতি মনে করতে পারি, আমরা যে বাসায় থাকতাম, আমরা 5 ভাই বোন একসঙ্গে বড় হয়েছি। তো ভাই বোন মিলিয়ে একটা বন্ধুত্বের পরিবেশের মধ্যে ছিলাম। আচ্ছা, তখন আর ভাই বোন ছিল না, সেটা বন্ধুর মতো হয়ে গেছে একদম। এবং এটা বেশ বড় উঠোন আমাদের বাড়িতে ছিল, সেখানে নিজেরাই সারাদিন খেলাধুলা, মারামারি, খাওয়া, এটা সেটা সব করেছি। তবে যখন স্কুলে গেলাম, পুলিশ লাইন স্কুলে, ওয়ানটাই শুধু পাবনা পুলিশ লাইন স্কুলে পড়েছি। তারপরে আমার আব্বা, উনি ইতোমধ্যে লন্ডনে ছিলেন, তো আমার মাও চলে গেলেন আমার ছোট 2 ভাই বোনকে নিয়ে। বড় 2 বোন পাবনায় শিফটেড হলো আমার নানি বাড়িতে, আমি চলে গেলাম আমার চাচার বাসায় রাজশাহীতে। ওখানে আমি ক্লাস 2-তে ভর্তি হলাম লক্ষ্মীপুর। ওটা অ্যাকচুয়ালি গার্লস স্কুল, কিন্তু ওটার মর্নিং শিফটটা ছিল ছেলে মেয়ে একসঙ্গে। স্কুলে আমরা 4 বন্ধু, আমি ছাড়া দিলু, মতিন এবং তাপু। মতিন জীবিত নেই এখন। দিল্লুর সঙ্গে আমার যোগাযোগ হয়েছে প্রায় 12-13 বছর আগে, এরপরে আমি জানি না, সেও যোগাযোগ করেনি, তার কোনো নাম্বার নেই। তাপুর সঙ্গে আমার যোগাযোগ আছে, সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনও যোগাযোগ আছে, সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি করে। পরে আব্বা ফিরে আসার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে আসি, সেখানে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে ভর্তি হলাম। তো বিশ্ববিদ্যালয় স্কুলে আমি যাদেরকে বন্ধু হিসাবে পেলাম, তাদের মধ্যে যেমন সাদেকা হালিম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে শিক্ষক সোশিওলজি, এবং তার সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে। ওই ক্লাসে আমার আরও যারা বন্ধু ছিল, পুতুলের কথা খুব মনে পড়ে। পুতুল এখন অস্ট্রেলিয়া, সে পুলিশ বাহিনীতে চাকরি করে। কিন্তু আমার ওদের সঙ্গে তুমুল মারপিট হতো। আর মারপিট মানে আমাদের কোনো নির্দিষ্ট বসার বেঞ্চ ছিল না ক্লাসে। তো শুরুর দিককার বেঞ্চটা টিচারের একদম সামনে বসা, কাছে বসা, ওইটার জন্য একটা কম্পিটিশন ছিল। তো হয়তো এসে দেখলাম যে আমি যেই জায়গাটা আমার মনে করি সেখানে রুমা বসে আছে, আমি এসে ওকে একটা ধাক্কা দিলাম, ও আমাকে একটা খামচি দিল। তারপরে ওকে সাপোর্ট করতে একটু পরে পুতুল এসে ঢুকলো, ও এসে আমার চুল টেনে ধরলো, আমিও ধরলাম। তারপর টিচার আসলে সব ঠান্ডা, তো তখন হয়তো আর এক প্রস্ত শাস্তি হলো। এখন তো শাস্তির নিয়ম উঠে গেছে। এরকম খুনসুটি, এর থেকে সিরিয়াস কিছু না। ক্যাম্পাসের মধ্যে যে আরও অনেক বন্ধু ছিল, রায়হান, ওর ভাই ময়না, তারপর রঙ্কু, ডলের সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে। হেলাল, সে ডাক্তার, রাজশাহীতে আছে, সে সম্প্রতি রিটায়ার করেছে। রাজশাহীতে আমার প্রথম বন্ধুত্ব হয়েছিল চয়ন ইসলাম, এখন এমপি, এবং তার স্ত্রী লিলি ইসলাম। তার সঙ্গে আমার আবার শান্তিনিকেতনের পরিচয়, সেটা পরের গল্প। তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। চয়নের সঙ্গে একটু গ্যাপ হয়ে গেছে ওর রাজনৈতিক ব্যস্ততার কারণে, কিন্তু সে ছিল আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আর কি। এবং ও আমাকে অনেক গুঁড়ো তত্ত্ব শিখিয়েছিল ওই সময়টা মনে পড়ে আর কি। দাদা, বাড়িতে যখন ছুটির দিন হতো স্কুলে বা যখন ভ্যাকেশনগুলো হতো, সেই সময় বন্ধুদেরকে নিয়ে কি করতেন, বা সেই সময় বন্ধুদের সাথে সময় কাটাতেন? ছুটির মধ্যে আমাদের খুব বেশি বেড়াতে যাওয়ার স্কোপ হতো না,
কিন্তু ওই ইয়ের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই আমাদের খেলা, এবং আমাদের খেলার কিছু বিচিত্র বিষয় ছিল। যেমন আমরা চুরি করতাম, মানে কারো বাগানে ঢুকে তার যদি পেয়ারা থাকতো, তার যদি লিচু গাছ থাকতো, তো সেগুলো চুরি করে খাওয়া। তারপরে হয়তো কেউ ওই মাছ ধরার এক রকমের খাঁচা থাকে, যে স্রোতের মধ্যে ওটা বসিয়ে দিলে ওটাতে মাছ, সেই খাঁচা শুদ্ধ তুলে নিয়ে এসে আমরা সেই মাছ কেটে রান্না করে পিকনিক করে ফেলেছি। দুরন্ত, মানে যাকে বলে ছোটোখাটো বদমাশ ছিলাম আর কি। তো আচ্ছা, আমি এখানে প্রাসঙ্গিকভাবে আর এক ধরনের বন্ধুত্বের কথা বলি। আমার আসলে সবচেয়ে বড় বন্ধুত্ব হচ্ছে সঙ্গীতের সঙ্গে, এবং সেটা আমার মননে, শরীরে, মাথায়, আমার সমগ্র সত্তায় সেটা জড়িয়ে আছে, ধরে আছে। তবে এর মধ্যে আরও কিছু, যেমন বই আমার খুব ভালো একটা বন্ধু। আচ্ছা, স্কুলের সেই বন্ধুদের কথা বলছিলেন, একটু কলেজ সময়ের বন্ধুদের কথা শুনতে চাই। এবং সেই কলেজে উঠেও দাদা যেহেতু আপনি বলছেনই, তাই ভাবলাম যে ওই সময়ে গিয়েও আবার বন্ধুদের আমার স্কুল পর্ব কিন্তু আর একটা ভাগ আছে। এরপরে আমরা চট্টগ্রামে চলে আসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে। সেখানে আমার যারা বন্ধু হয়েছিল, আমার ক্লাসের যে ফার্স্ট বয় ছিল শামীম, তারপরে আশরাফ খুব দুষ্টু ছিল। আমি আসলে অত দুষ্টু ছিলাম না, কিন্তু আমার অ্যাক্টিভিটিস ভ্যারাইটি ছিল। আমি যেমন খেলাধুলায় খুব ভালো ছিলাম। আচ্ছা, আর যেহেতু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল এবং কলেজ দুইটা প্রতিষ্ঠান, মানে জড়িত প্রতিষ্ঠান একই ফ্রেমওয়ার্কের মধ্যে, তো কলেজে আমি অনেক স্কুলের বন্ধুকেও পেয়ে গেলাম, কিন্তু অনেক নতুন বন্ধু আসলো, যার মধ্যে এখন আমি জানি যে আমার এক বন্ধু বশির, সে এখন ওই হাটহাজারির কোনো একটা জায়গায় সে মাতব্বর, সে এখন বেশ গ্রাম্য সালিশ টালিশ করে। তারপরে আমার এক বন্ধু লিয়াকত, সে এখন গান লেখে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে রাজনৈতিক নেতা, সে চিটাগাংয়ে আছে, তার সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে। আর ওখানে ফরহাদের সঙ্গে আমার খুব ইন্টারেস্টিং একটা রিলেশনশিপ গড়ে ওঠে। ও স্কুলের শেষ ভাগটায়, মানে ম্যাট্রিক পরীক্ষার পরে এসে আমাদের কলেজে ভর্তি হলো, এবং ও খুব দরিদ্র একটা অবস্থা থেকে এসেছিল। এখন সে বেশ ভালো পদে আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে। তো আমার মনে পড়ে যে বন্ধুদের জন্য আমরা কীরকম দিওয়ানা ছিলাম। ফরহাদের আমি থাকার ব্যবস্থা করলাম, ফরহাদ মাঝে মধ্যেই আমাদের বাসায় এসে খাওয়া দাওয়া করতো। আমার মাও খুব এদিক থেকে, আমার বন্ধুদের প্রতি আমার মায়ের খুব একটা সুনজর ছিল। আর যেই বন্ধুর কথা বলা হয়নি, সে হচ্ছে আমার মা, আমার বাবা। আমার মায়ের সঙ্গে আমার বন্ধুত্ব এরকম ছিল যে আমি কোনো প্রেমে পড়লে সেটাও ওনার সঙ্গে আমি মায়ের সাথে শেয়ার করতাম। হ্যাঁ, শেয়ার করতাম। আমার বাবাও নেই, মাও নেই, আমি খুবই মিস করি। তাদের ভালোবাসা, প্রেরণা, উৎসাহ আমাকে সঙ্গীতে এনেছে, ফলে প্রতিনিয়তই তারা আমার স্মরণের মধ্যে আছেন। এবং এখন কলেজ জীবনের বন্ধুদের মধ্যে যেমন নিনা এখন কানাডায় থাকে, আমার বান্ধবী, কিন্তু ওর সঙ্গে আমার রেগুলার যোগাযোগ আছে। তারপরে ফরহাদ আশরাফের কথা তো বললামই, এছাড়াও আরও কিছু বন্ধুর সঙ্গে যোগাযোগ আছে। কিন্তু আমার বাবাকে তো আমি মিস করি খুব অল্প বয়সে, মানে আমার তখন 28 বছর বয়স, উনি যখন চলে গেলেন। কিন্তু আমি ইন্ডিয়াতে যাওয়ার আগে তার সঙ্গে আমার খুব ভালো গভীর একটা বন্ধুত্ব হয়েছিল, কারণ আমরা অনেক ওপেন আপ করেছিলাম। কারণ উনি এত ব্যক্তিত্বশালী মানুষ ছিলেন, এত রিজার্ভ ছিলেন, যে অনেক কথা হয়তো সেভাবে বলতে পারতাম না, কিন্তু এই চলে যাওয়ার আগে এত ভালো একটা বন্ধুত্ব হলো, সেটা আমি খুব মিস করি। দাদা, একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই যে সমসাময়িক বন্ধুত্বের কথা আসলে সোশ্যাল যোগাযোগ মাধ্যমগুলোর কথা আসে, ফেসবুকের কথা আসে, হোয়াটসঅ্যাপের কথা আসে, বা যা কিছু আছে। এবং আপনার সময়ের বন্ধুদের কথাগুলো শুনছিলাম, আপনাদের সাথে যে আন্তরিকতা, বন্ধুদের জন্য যে করবার তাড়না বা ঘনিষ্ঠতা, সেগুলোর কথা শুনছিলাম। সেই সময়টা পার করে এসেছেন, এখন আপনি ফেসবুকও ব্যবহার করছেন, এবং সেই বন্ধুদেরকে আবার ফেসবুকের মাধ্যমে খুঁজেও পাচ্ছেন। আমার জানতে চাওয়াটা হচ্ছে যে এই যোগাযোগের মাধ্যমে বা সোশ্যাল যোগাযোগের মাধ্যমে সেই বন্ধুদের সাথে আবার পুনর্মিলন, এতে কি ঠিক সেই আগের তৃপ্তিটা বা সেই আবেগের জায়গাটা থাকে কিনা, বা এটা আসলে বন্ধুত্ব একদমই ভিন্ন, একদমই ভিন্ন। এটা আমি একটা টাচের মধ্যে আসছি, এটা খুব ভার্চুয়াল একটা ব্যাপার। আর প্রত্যক্ষ সংস্পর্শ, সামনে বসে কথা বলা, গল্প করা, অনুভব করা, সেটা যেমন আমরা সিডিতে গান শুনতে পাই, টেলিভিশনেও দেখি, তারপরে আমরা লাইভ প্রোগ্রাম দেখতে যাই কেন, ওটার অ্যাম্বিয়েন্সের জন্য। ওটা যে ডাইরেক্ট ইন্টারেকশন, ওখানে যে তৈরি হয়, অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়, এবং ওখানে আর্টিস্টের পার্সোনালিটি, আর্টিস্টের ইন্টারাকশন, তার কমান্ড, তার উপস্থিতি, তার প্রভাব, এগুলো একটা অন্য রকম ঘটনা তৈরি করে। ঠিক সেরকম বন্ধুকে যখন সামনে পাই, সাক্ষাৎ পাই, তখন অফকোর্স সেটা একদমই অন্য রকম। আমার ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনে 3টা ভাগ, একটা হচ্ছে ক্যাম্পাস, একটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে
আমি ডাকসু সাংস্কৃতিক দলের সদস্য ছিলাম। দাদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনের গল্পগুলো শুনবো আমরা আর একটু সামনের দিকে। হ্যাঁ, নিশ্চয়ই। বিশ্ববিদ্যালয়ের 3টা ভাগের কথা বলছিলেন যে বন্ধুত্ব 3 ভাগে বেড়ে উঠেছে, একটু শুনতে চাই দাদা। 3 ভাগও ঠিক না, আসলে 4 ভাগ। আচ্ছা। এক হচ্ছে আমি যখন ছায়ানটে ভর্তি হলাম, সেখানে একটা নতুন বন্ধু পেলাম। বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টে পেলাম। তারপরে ক্যাম্পাসে একটা বন্ধু শ্রেণী পেলাম, যেখানে থাকতাম। আর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দলের সদস্য হওয়ার কারণে টিএসসিতে সেখানেও একটা বন্ধুত্ব। তো টিএসসিতে আমি ওই রেগুলার গান করতাম। আমার একটা নিজের রুমও ছিল। তৎকালীন ডিরেক্টর জামান সাহেব, উনি আমাকে পুত্র স্নেহ করে একটা রুম দিয়ে দিয়েছিলেন, হারমোনিয়াম তবলা সহ। তো ওখানে আমার প্রচুর বন্ধু বান্ধবী, যেমন অপু, তানসেন আমার ছায়ানটেরও বন্ধু, অ্যানি, সায়মা, এরা দেশের বাইরে। সায়মা দেশে আছে, অ্যানি অস্ট্রেলিয়াতে। তো এরা অনেকে আসতো, ওটা গান বাজনা হতো। তারপর ডাকসু কম্পিটিশনের সুবাদে তখন শাকিলার সঙ্গে, এখন যে শাকিলা স্মৃতি, তার সঙ্গে আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়। ওর সঙ্গে আমি অবশ্য চলচ্চিত্র প্রথম গাই একসঙ্গে। আর আমার ডিপার্টমেন্টে আমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়েছিল শফিক, আসাদ, দুলু, ইকরাম, তারপরে হচ্ছে হিরু, সিদ্দিক জুবায়ের, মাসুম। আমি যখন ইয়েতে গেলাম, টিএসসিতে গেলাম, ওখানে ডাকসু সাংস্কৃতিক দলে গান সারাদিন ধরে গান বাজনা হচ্ছে। আমার রুমে গান করা ছাড়াও ওই সাংস্কৃতিক দলের রুমের মধ্যে সেখানে নওশের ভাই, উনি দুর্দান্ত, মানবেন্দ্রর গান, এত ভালো গান যেটা এখনও কানে রিন রিন করে। তারপরে মোস্তফা আনোয়ার স্বপন খুব বড় সায়েন্টিস্ট, এখন পর্তুগালে সে পিএইচডি করছে। ওর সঙ্গে আমার যোগাযোগটা আরেকটা অন্য কারণে, শুধু গানের জন্য নয়। দাদা, সেই বন্ধুত্বের কথাগুলো আমরা শুনি, আমরা একটু বসে শুনি। হ্যাঁ, নিশ্চয়ই। চলো, আমরা বিশ্ববিদ্যালয় জীবনের এবং গানকে ঘিরে বেশ কিছু বন্ধুদের কথা শুনছিলাম। হ্যাঁ, এই যে টিএসসি কেন্দ্রিক, ওখানেই মোস্তফা আনোয়ার স্বপন, সে অ্যাপ্লাইড ফিজিক্সের ছাত্র। সে আমার ছাত্রত্ব গ্রহণ করে এবং নিজেও গান লেখে, সুর করতো, গাইতো। ওর সঙ্গে আমার দীর্ঘদিন পরে আবার যোগাযোগ হয়েছে। এখন সে পর্তুগালে পিএইচডি করছে। কিন্তু ওর সঙ্গে যে আলাপ আলোচনা হয়, সেটা ও কিন্তু বন্ধু, ছোট ভাই, কিন্তু অনেক সময় সে আমাকে আবার বড় ভাইয়ের মতন শাসন করার চেষ্টা করে। কারণ আমার জীবনে আমি খুব মিউজিক্যাল। হ্যাঁ, আমি হঠাৎ এমন কাজ করি, এমন ডিসিশন নেই যেটা অনেকে হয়তো নিয়ে সাহস পাবে না। আমার নিজের স্বার্থটার্থর কথা একেবারেই চিন্তা করি না। সে আমাকে গাইড করার চেষ্টা করে। কিন্তু স্বপনকে ও তো খুব ট্যালেন্টেড একটা ছেলে, খুব ভালো লেখে, পড়াশোনা খুবই ভালো। কিন্তু আমি আসলে তাকে পছন্দ করি হচ্ছে সে অসম্ভব নৈতিক চরিত্রের অধিকারী একজন মানুষ। আর এমনি যেমন রোকাইয়া হাসিনা নীলি, উনি হচ্ছেন শহীদ বুদ্ধিজীবী রশিদুল হাসানের মেয়ে। উনি বিশ্ববিদ্যালয়ে আমাদের নিচের তলায় থাকতেন। তো ওনাদের সঙ্গে আমার এখনও সম্পর্ক আছে। আমি তখন নজরুলের গান বেশি করি। তো আমাদের অনুষ্ঠানে প্রায়শই দেখি আমরা কয়েকজন শিল্পী কমন, আমি, ফেরদৌসারা, ইয়াসমিন মুশতারি, মানস কুমার দাস, অভিজিৎ সাহা, এবং ফেরদৌসারার একটা বড় বোন ছিল জান্নাতারা। সে অসম্ভব ভালো গান করত, মারা গেছে অল্প বয়সে। আর নাশিদ কামালের সঙ্গে আমার পারিবারিক বন্ধুত্ব ছাড়াও সঙ্গীতের জীবনের বন্ধুত্ব। একসঙ্গে আমরা নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ করি। আর এর বাইরে নারায়ণচন্দ্র শীল, উনি রেডিওর একজন বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তা। উনি আবার ডাকসুর কম্পিটিশন করতে যেয়ে তার সঙ্গে পরিচয়। জিওলজি ছাত্র ছিলেন, ভালো ছাত্র, কিন্তু তার সঙ্গে আমার একটা খুব রসিক সম্পর্ক আর কি। আমি আমার আর একজন বন্ধুর কথা বলতে চাই, তিনি আমার অনেক সিনিয়র, ওনার 71 বছর বয়স, ওনার নাম মুর্শিদ জাহান। উনি নজরুল সঙ্গীত শিল্পী এবং আমাদের নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের একজন ভাইস প্রেসিডেন্ট। আমি গত 15 বছর ওনার সঙ্গে কাজ করছি। আর আমার স্ত্রী এবং আমার মেয়ের কথা আমার বলতেই হবে অবশ্যই, যে যখনই আমার কোনো একটা অসহায় অবস্থা হয়, শারীরিক বা মানসিক, আমার বউ এত স্ট্রংলি আমার পাশে এসে দাঁড়ায় যে আমি খুবই কৃতজ্ঞ বোধ করি। আমার মনে হয় এটাই আসল বন্ধুত্ব। এবং আমার মেয়ে, সে তার 20 বছর প্লাস, কিন্তু তার এমন কোনো বিষয় নেই যেটা সে আমার সঙ্গে আলাপ করে না, বা আমিও করি না। আমরা একসঙ্গে বসে মুভি দেখা থেকে শুরু করে জীবনের সমস্ত বিষয় নিয়ে আমরা আলাপ করি। সো এটাও খুব আনকন্ডিশনাল একটা বন্ধুত্ব আমার মেয়ের সঙ্গে হয়েছে। একটু দাদা শান্তিনিকেতনের বন্ধুদের কথা শুনি এখন। শান্তিনিকেতনে আমি খুব অল্প সময় ছিলাম। ওখানকার যে পরিবেশ, উন্মুক্ত উদ্যান, যেমন আজকে যেরকম একটা জায়গার মধ্যে আছি, এরকম একটা পরিবেশ কিন্তু শান্তিনিকেতনে ছিল। এবং ছেলেমেয়ের খোলা বন্ধুত্ব, গাছের তলায় ক্লাস, এগুলো খুব ভালো লেগেছিল। আমি খুব অল্প দিন ছিলাম, তারপরেও আমার বান্ধবী চন্দ্রিমা,
যার সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে। তারপরে আমার বন্ধু জহর দত্ত, শান্তিনিকেতন থেকে যখন দিল্লি চলে যাই, দিল্লিতে একদম ভিন্ন বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষ, কারণ আমি একটা ইন্টারন্যাশনাল ভিন্ন সংস্কৃতিরও মানুষ ছিল, এবং যারা পাক ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত উচ্চাঙ্গ নৃত্য শিখতে এসেছে এরকম সব ছেলে মেয়েদের, ওয়েস্ট ইন্ডিয়ান, চাইনিজ, তারপরে ফ্রেঞ্চ, আমেরিকান, এরকম সব মানুষদের সঙ্গে আলাপ পরিচয়। কিন্তু বন্ধুত্ব খুব ভালো হয়েছিল উড়িষ্যার একটি মেয়ে গোপা রাউত্রী, তারপরে আমাদের বাংলাদেশের একটি মেয়ে রমিজা আক্তার, ডাকনাম মিতা। মিতার সঙ্গে আমার এখনও গভীর যোগাযোগ আছে এবং আমার মনে হয় আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড। এই বন্ধুত্বের সার্কেলটা খুব ইন্টারেস্টিং ছিল। কিন্তু আমি আবার যেহেতু মুনমুন কত্থক কেন্দ্রে চলে গেল, মুনমুন ওখানে তখন নাচ শিখছিল, তো কত্থক কেন্দ্রের ছেলে মেয়েদের সঙ্গে আমার একটা খুব ভালো বন্ধুত্ব হয়েছিল। সেটা নিয়ে আমার স্ত্রী খুব, তখন তার স্ত্রী হয় নাই, খুবই ঈর্ষান্বিত হতো যে এত মেয়েদের সঙ্গে সুজিতের বন্ধুত্ব কেন। কিন্তু ওর মহানুভবতাটাই হচ্ছে ওইখানে যে সে এগুলো গ্রহণ করা শিখেছিল, অ্যাপ্রিসিয়েট করতে পারতো। চমৎকার দাদা, অনেকক্ষণ তো কথা বললাম। আপনি বলছিলেন যে আপনার একজন বন্ধু আসবে। হ্যাঁ, আমার বন্ধু, সেটা আমার রুমমেট তো অনেক ছিল। রুমমেটদের মধ্যে হঠাৎ করে একদিন এক রুমমেট এক সেতার বগলে করে নিয়ে দিল্লিতে যে হাজির, নিচে থেকে সুজিত সুজিত চিৎকার, আমি 4 তলায় থাকি। তারপরে এসে দেখলাম মোহাম্মদ সাত্তার, তো আমার রুমেই উঠলেন প্রথমে। তো পরে আমরা একসঙ্গে দীর্ঘদিন থেকেছি এবং উনি ওখানে পার্থ দাসের কাছে প্রথমে শেখেন, পরে ওস্তাদ সুজাত খাঁর কাছে গেছেন, তো বড় বড় গুণী ব্যক্তির সান্নিধ্য পেয়েছেন। কিন্তু আমার সঙ্গে তার সম্পর্কটা ছিল এই ঝগড়া লেগে যাচ্ছে, এই বন্ধুত্ব হচ্ছে, একসঙ্গে দুজন রাঁধছি বাড়ছি খাচ্ছি। এই সাত্তার ভাইয়ের সুবাদে, সাত্তার ভাইয়ের একটা ফ্রেন্ড সার্কেল ছিল যাদের মধ্যে কেউ কেউ আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু ছিল। যেমন আজকে আমার যেই বন্ধু ইকরাম, সেও সাত্তার ভাইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু। আমি ইকরামকে ডাকবো আমাদের সঙ্গে জয়েন করবার জন্য। স্বাগত, কেমন আছেন? ধন্যবাদ। সাধারণত এই কাজটা আমরা করি, আমি করি, যে একজন বন্ধুকে নিয়ে আসি এবং চমকে দিই। আজ মাঝে মাঝে এরকমটা হয়, তখন ভালোও লাগে। সে ভালো লাগার রেশ ধরে একটু বলতে চাই যে ভাইয়ার সাথে অনেকক্ষণ কথা বলেছি। ভাইয়া, একটু আপনার কাছে জানতে চাই যে সবসময় এটা আমার একটা জানতে চাওয়াই থাকে, কারণ যারা আমাদের অতিথি হন সে মানুষগুলো স্বনামে যেমন প্রতিষ্ঠিত তেমনি বিখ্যাতও বটে, এবং সেরকম জনপ্রিয় মানুষ আপনার বন্ধু, এই মানুষটি আপনার খুব কাছের বন্ধু, এটা ভাবতে কেমন লাগে? এই ভাবনাটা কেমন? হ্যাঁ, এটা তো ভাবতে ভালো তো লাগবেই, এটা খুবই স্বাভাবিক। ওর সাথে ওর একটা হচ্ছে কি, যে ওর সাথে যে একটু বেশিক্ষণ ধরে যারা একটু কথা বলবে, সে তার মানে সে ছেলে হোক মেয়ে হোক তার প্রেমে পড়ে যাবে আর কি। কারণ তার কথা, তার গল্পের মধ্যে যেভাবে মানে চুটকি বলে বা জোকস যেগুলো বলে, সবাইকে অ্যাকোমোডেট করে একসাথে, মানে ওই কেন্দ্রবিন্দু হয়ে যায় আর কি। মানে সে আসলে জমিয়ে রাখে পুরো একদম সময়টা, এবং তার সঙ্গ পেতে যে কারোরই ভালোই লাগে। ভাইয়ার সাথে কথা বলতে বলতে আজকে মনে হচ্ছিল যে আজকে হয়তো কোনো বান্ধবীকে তিনি নিয়ে আসবেন, বন্ধুকে পেয়ে আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমিও ভেবেছিলাম। আসার পথে ভাবলাম যে অনেক বান্ধবী দেখবো, ওখান দেখছি যে আমি একটু নাম তো একটু গুছাতে হবে, তাই না? আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলি যে ভাইয়া কোনো ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করবেন কিনা বন্ধুদের সাথে ঘটে যাওয়া? তো অনেক আছে এরকম, কিন্তু ওর সাথে আমার সব থেকে একটা বেশ মানে কি বলবো, একটা মজা হয় এবং একটা বিপদও হয়। সে বিপদের সাথে বলতে, তো ওকে মানে সবসময় সাথে তো ফোনে কথাবার্তা হয়, যখন হচ্ছে কী হচ্ছে সে হচ্ছে, তো কোনো একটা প্রশ্ন করলে, কোনো কথা বললে, ওর সাথে দীর্ঘদিনের বন্ধুত্বের কারণে মানে ও আমাকে যেভাবে চিনেছে, আমি আবার ওকে যেভাবে চিনেছি, মানে আমি একটা কথা বললেও বুঝতে পারে, হ্যাঁ, যে আমি কি বলতে যাচ্ছি। আবার ও একটা প্রশ্ন করলে আমিও বুঝি যে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের। তো ফলে একটা কথা বলার আগেও বলে যে তুই তো এই কথা বলবি, আমি যে এটা আগে আমাকে বলতে দে, তুই আগে বলে ফেলিস কেন? তো বলা ঠিক আছে, তুই যখন বলেই ফেলেছিস তাহলে হ্যাঁ ব্যাপারটা ওইটাই। আমার বন্ধুকে দেখে তো বুঝতে পারছেন যে সে খুবই সুদর্শন, এবং ছাত্র জীবনে মানে মেয়েরা আমাদের দিকে হয়তো প্রতিভার কারণে আকৃষ্ট হয়েছে একটু, বা এই সঙ্গীতের কারণে, কিন্তু মূল আকর্ষণটা ছিল ওকে কেন্দ্র করে আর কি। যেহেতু আমরা শেষ দিকে আছি, একদম শেষে এসে আমরা যে কথাগুলো মাঝে মাঝে শুনি বা শুনতে চাই, জানি এই বন্ধুত্বের মাঝখানে সব কথা বলা হয়ে গেছে, তারপরও দুজনকে আসলে বলার কিছু আছে কিনা ভাইয়া সম্পর্কে আপনার, কিংবা ভাইয়া? আমার তো একটা বলার অনেক কিছু আছে বলার, তার মধ্যে একটা যে আমি তো সবসময় চাই এখন এই এসে ও যেটা চাই, যে সবার আগে ওর চাই ওর সুস্থতা, আমি কামনা করি যতদিন বেঁচে থাকবে সুস্থ থাকুক। আর ও তো অনেক ভালো করছে, আমরা আরও ভালো চাই। আমি আরেকজন বন্ধুর কথা বলতে চাই। উনি ঢাকায় এসেছিলেন কলকাতা থেকে, ওনার নাম পার্থ বিশ্বাস। উনি অরিজিনালি সিলেটের লোক, কিন্তু এখন সল্টলেক সিটিতে থাকেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট একজন। পার্থদার সঙ্গে কথা বলা, ওনার যে
নলেজ লেভেল এবং ওনার কিছু যোগাযোগ আছে, ওনার মাধ্যমে আমার কিছু বন্ধু হয়েছে কলকাতায়, যে কেউ হয়তো ধর্মতত্ত্বে পণ্ডিত, কেউ হয়তো সঙ্গীতে পণ্ডিত, কেউ হয়তো দর্শনে পণ্ডিত, এবং এইগুলো আমাকে এত এনরিচ করেছে আস্তে আস্তে। এবং আমি মাঝে মধ্যে ওনার সঙ্গে আমার ফোনে কথা হয় নানান নতুন বিষয় নিয়ে, ইস্যু নিয়ে, এবং আমি খুব এনজয় করি। আমার মনে হয় যে এরকম ভালো বন্ধু যদি মানুষের জীবনে একজন, দুজন, তিনজন, চারজন থাকে, আর জীবনে আর কিছু লাগে না। নিশ্চয়ই। বিদায় নিব আমরা, দুজনের প্রতি শুভকামনা। গান দিয়ে শুরু করেছিলাম, বিদায়টা নিতে চাই একটা জোকস শুনতে শুনতে। শেষটা আসলে বিদায় মানে যে বিষয়টা চলে আসে তা না, হাসতে হাসতে বিদায় নিতে চাই। তবে এই প্রসঙ্গে একটু আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যখনই কোনো লাইভ প্রোগ্রামে বিশেষ করে বা যে কোনো জায়গায় ও যখন একটা জোকস বলা শুরু করে, আমরা শুধু আমি না, আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই আমরা একটা আতঙ্কে থাকি, হ্যাঁ, যে কি বলে বলবে, কোনটা বলবে, এটা আমরা তো জানি অনেক কিছু যে কি বলে। তো পরে দেখি একটু আশ্বস্ত যে না যাক, আচ্ছা দেখা যাক আজকে ঘটনাটা কি ঘটে। দুজনের প্রতি শুভকামনা। আমি একটু বিদায় নিয়ে আসি। হ্যাঁ, শিওর। প্রিয় দর্শক, আবারও বিদায় নিতে হবে, তবে আজকের একেবারে দাদার শেষ কথাগুলোই বলতে চাই। একটা মানুষের জীবনে যদি ভালো ভালো কিছু বন্ধু থাকে, ভালো ভালো মানুষ যদি আপনার বন্ধু হয়, তাহলে জীবনটা অনেক বেশি সমৃদ্ধ হয় এবং জীবনটা সুন্দর হয়। সেরকম বন্ধু আপনার কপালে জুটুক, ভাগ্যে আসুক, এবং সেরকম একজন মানুষ হয়ে আপনিও কারো বন্ধু হয়ে থাকুন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিতে চাই। এবং ইভান সাইদ আগামী সপ্তাহে আবার এনটিভির পর্দায় বন্ধু তোমারই খোঁজে অনুষ্ঠানের মাধ্যমে প্রিয় কোনো মানুষকে নিয়ে আসবো আপনাদের সামনে। ততদিন পর্যন্ত বন্ধুর সাথে থাকুন, বন্ধু হয়ে থাকুন, ভালো থাকুন। জোকসটা শুনি। এক নেতা এক মনোবিজ্ঞানীর কাছে গিয়েছেন, মনোচিকিৎসকের কাছে, যে বলছেন যে আমার কিছু সমস্যা হচ্ছে। বলে কি? বলে দেখেন, আমি চুরি করি, ডাকাতি করি, অন্যের সম্পদ ভোগ দখল করি, লুট করি, লামপট্য করি, কিন্তু এগুলো করে আমার খুব লজ্জা হয়। এটার কি কোনো চিকিৎসা আছে? তো মনোবিজ্ঞানী বলেছে আছে, 1 মাস ওষুধ খান, তারপরে দেখব। তো তাকে কিছু ওষুধ দিয়েছে। মাসখানেক পরে ফিরে আসার পরে বলছে যে আপনার কোনো উন্নতি হচ্ছে? বলে হ্যাঁ, প্রভূত উন্নতি হয়েছে। বলে কি উন্নতি হলো? বলে যে এখন আমি আর কোনো লজ্জা পাচ্ছি না। মনে